আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম। যান্ত্রিক সভ্যতার বর্তমান সময়ের এই জীবনযাপনে মেদভুঁড়ি যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। তাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই অতিরিক্ত মেদভুঁড়ি থেকে আমরা কি কি সমস্যায় ভুগতে পারি এবং এই অতিরিক্ত মেদভুঁড়ি জমার কারণ এবং তা থেকে উত্তরণের উপায়সমূহ। এই অতিরিক্ত মেদভুঁড়িজনিত সমস্যা থেকে আমরা টাইপ 2 ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হৃদরোগের সমস্যা ছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা যেমন হাই কোলেস্টেরল, এছাড়াও আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া জনিত বিভিন্ন সমস্যায় ভুগে থাকি। আমাদের দেহের বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের নর্মাল রেঞ্জ হচ্ছে 18.5 থেকে 24.9। যখনই আপনার বিএমআই এই নর্মাল রেঞ্জ অতিক্রম করবে, অর্থাৎ বিএমআই 24.9 থেকে অতিরিক্ত বেড়ে যাবে, তখনই আপনি এই মেদভুঁড়িজনিত সমস্যায় ভুগে থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে বাংলাদেশে শিশুদের স্টান্টিং অর্থাৎ তাদের বয়স অনুযায়ী উচ্চতার অনুপাতজনিত সমস্যার তুলনায় বাচ্চাদের ওভারওয়েটজনিত সমস্যার মাত্রা খুবই বাড়ছে, যা একটি অত্যন্ত অ্যালার্মিং বিষয়। তাই একটি শিশুর শৈশবকালীন সময় থেকেই তার দেহের অতিরিক্ত মেদভুঁড়িজনিত সমস্যা বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। চলুন এখন আমরা জেনে আসি ফ্যাট বা চর্বি কী। আমাদের দেহে যে সকল ফ্যাট বা চর্বি জমে থাকে, এ সকল ফ্যাট বা চর্বিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ভিসেরাল ফ্যাট এবং অন্যটি হচ্ছে সাবকিউটেনাস ফ্যাট। ভিসেরাল ফ্যাটগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পারি না। এগুলো আমাদের ইন্টারনাল বিভিন্ন অর্গান যেমন পাকস্থলী, লিভার, হার্ট সহ অন্ত্রের বিভিন্ন স্থানে জমে থাকে। অন্যদিকে সাবকিউটেনাস ফ্যাট আমাদের চামড়ার নিচের স্তরসমূহে জমে থাকে, যা আমরা খালি চোখে দেখতে পারি। এখন আমরা জানব ফ্যাট বা চর্বি জমার কারণসমূহ সম্পর্কে। ফ্যাট জমার অন্যতম প্রধান কারণ হচ্ছে ফ্যাট জাতীয় খাবারের মেটাবলিজম সঠিকভাবে না হওয়া, এবং আমাদের দেহে ফ্যাট জাতীয় খাবারসমূহের মেটাবলিজম করে থাকে কার্নিটিন এবং ভিটামিন বি2। তাই কার্নিটিন এবং ভিটামিন বি2 এর অভাবজনিত সমস্যার কারণে ফ্যাট সাধারণত মেটাবলিজম হয় না, যার জন্য অতিরিক্ত মেদ বা চর্বি আমাদের দেহে জমা হয়ে থাকে। এছাড়াও ক্ষুদ্রান্তের ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত সমস্যা থেকেও এই মেদভুঁড়িজনিত সমস্যা হয়ে থাকে। ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত সমস্যা ঘটে থাকলে খাবারের হজম প্রক্রিয়া ব্যাহত হয়, যা পরবর্তীতে খাবারের সঠিক হজম প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণে আমাদের দেহে মেদভুঁড়ি জমিয়ে থাকে। এছাড়াও আমাদের দেহে হরমোনাল ভারসাম্য রক্ষা না থেকেও আমাদের দেহে মেদভুঁড়িজনিত সমস্যা হয়ে থাকে। যেমন হরমোনজনিত ইমব্যালেন্সিং সমস্যার কারণে আমরা থাইরয়েড, পিসিওএস ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকি, যা আমাদের দেহে অতিরিক্ত ফ্যাট বা মেদভুঁড়ি চর্বি জমাজনিত সমস্যার সৃষ্টি করে। এছাড়াও হাই সুগার ও কার্বোহাইড্রেট জাতীয় ডায়েট গ্রহণ করার ফলে আমাদের দেহে মেদভুঁড়িজনিত সমস্যার সৃষ্টি হয়ে থাকে, যা আমাদের স্টোমাককে স্টেরাইল করে তোলে, এবং এই স্টেরাইল স্টোমাকের কারণে আমাদের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্ট জনিত বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও মেদভুঁড়িজনিত সমস্যার অন্যতম আরেকটি প্রধান কারণ হচ্ছে ভুল খাদ্যাভ্যাস, অর্থাৎ সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার গ্রহণ না করা। এছাড়াও খাবারের আগে পানি গ্রহণ করা এবং খাবারের শেষে পানি গ্রহণ না করা, এইগুলো মেনটেন না করার কারণেও আমাদের দেহে অতিরিক্ত মেদভুঁড়িজনিত সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এই অতিরিক্ত মেদভুঁড়িজনিত সমস্যা থেকে এখন কি কি উপায়ে আমরা উত্তরণ পেতে পারি, চলুন সে সকল বিষয় সম্পর্কে জেনে আসি। আমরা যদি আমাদের ফুড চয়েস প্যাটার্নকে সুন্দর করতে পারি, এছাড়াও আমাদের ফুড হ্যাবিটকে সঠিক করতে পারি এবং সঠিক উপায়ে যদি খাদ্য প্রস্তুত করতে পারি, তাহলে আমরা এই অতিরিক্ত মেদভুঁড়িজনিত সমস্যা থেকে উত্তরণ পেতে পারি। কি কি উপায়ে এগুলো করতে পারি সেগুলো সম্পর্কে চলুন জেনে আসি। আমাদের ফুড প্লেটটা এমন হবে সেখানে 50% থাকবে শাকসবজি এবং ফলমূল জাতীয় খাবার, অর্থাৎ হাই ফাইবার সমৃদ্ধ খাবার, এবং বাকি 50%-এ থাকবে প্রোটিন জাতীয় খাবার এবং অন্যান্য ফ্যাট জাতীয় খাবার সমূহ। এছাড়াও আমাদেরকে খাবার সঠিকভাবে চিবিয়ে খেতে হবে, খাবার পূর্বে পানি পান করতে হবে এবং খাওয়ার পরে আধা ঘন্টা পরে যে আমাদেরকে পানি খেতে হবে।
খাবার রান্না করার ক্ষেত্রেও আমাদেরকে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। খাবার রান্না করার সময় আমরা যদি এই সকল নিয়মকানুন অনুসরণ না করি, তাহলে আমাদের খাবারের অত্যন্ত প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলসগুলো লস হয়ে যায়। তাই জন্য আমাদের প্রতিটি খাবার প্রস্তুত করার পূর্বে খাবারের অর্থাৎ সবজি বা শাক এগুলো আমাদেরকে ধুয়ে নিতে হয়। কখনোই শাকসবজি কাটার পরে ধোয়া যাবে না। এছাড়াও পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যা আমাদের মাসেল বিল্ডিং করবে এবং আমাদেরকে সুস্থ রাখবে। অন্যদিকে কোমল পানীয় আমাদেরকে পরিহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং স্ট্রেস মুক্ত থাকতে হবে। এবং সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ লাইফ আমাদেরকে ত্যাগ করতে হবে। সব ফ্যাট কিন্তু খারাপ না, তাই আমাদেরকে যে সকল ভালো ফ্যাট রয়েছে সেগুলো গ্রহণ করতে হবে। যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলো আমরা বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে পেয়ে থাকি। এছাড়াও নারকেলের তেল, দুধ থেকেও আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, যেটি আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাট। ভাত যেহেতু আমাদের স্ট্যাপল খাবার, তাই ভাত আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না। এর জন্য আমরা হোয়াইট রাইসের পরিবর্তে ব্রাউন রাইস গ্রহণ করতে পারি, এবং সেই ব্রাউন রাইস গ্রহণের পরিমাণও সঠিক এবং পরিমিত পরিমাণ হতে হবে। কারণ ব্রাউন রাইসে লো জিআই হওয়ার কারণে সেটি আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। অন্যদিকে হোয়াইট রাইস অতিরিক্ত প্রসেসিং করার কারণে রাইসের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো লস হয়ে যায়, এবং হোয়াইট রাইসের হাই জিআই ভ্যালুর কারণে এটি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও আমরা আমাদের খাদ্যাভ্যাসে নাট বা বাদাম জাতীয় খাবারসমূহ এবং রঙিন শাকসবজি অবশ্যই গ্রহণ করব। সঠিক ঘুম আমাদের সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত সুন্দরভাবে ঘুমাবো, এবং এই ঘুমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম, দুধ এবং কলা। কলায় রয়েছে পটাশিয়াম, এছাড়াও দুধে রয়েছে কেজিন, যেটি আমাদের ঘুমের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও ডিমের উপকারিতা তো বলে আর শেষ করা যাবে না। সঠিক সময়ে খাবার গ্রহণ না করার ফলেও আমাদের দেহে মেদভুঁড়িজনিত সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাই আমাদেরকে সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে। যেমন সকালের খাবার 7টা থেকে 8টা 30-এর ভেতরে খাওয়া, দুপুরের খাবার 12টা 30 থেকে 2টা 30-এর ভেতরে খাওয়া, এবং রাতের খাবার অবশ্যই রাত 9টার ভেতরে গ্রহণ করে নেওয়া। ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে আমাদের রাতের খাবার অবশ্যই গ্রহণ করতে হবে। অনেকে খাবার খাওয়ার সাথে সাথে যেই ঘুমিয়ে পড়ে, এটি আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই এটি কোনোভাবেই করা যাবে না। সর্বোপরি আমাদেরকে যন্ত্রের উপর নির্ভরশীলতা কমাতে হবে, এবং প্রতিদিন কমপক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। এছাড়াও ঘরে বসে আমরা বিভিন্ন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে পারি, যেগুলো আমাদের মেদভুঁড়ি কমানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এ থেকে আমরা বলতে পারি যে ইনঅ্যাক্টিভ লাইফকে পরিত্যাগ করে সঠিক খাদ্যাভ্যাস গ্রহণের মাধ্যমে আমরা এই মেদভুঁড়িজনিত সমস্যা থেকে উত্তরণ পেতে পারি। ধন্যবাদ সবাইকে।